হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আমাদের আলোচনা ক্যালকাটা ইউনিভার্সিটির ফোর্থ সেমিস্টার অনার্সের সাজেশন। ওকে, ফোর্থ সেম সোশিওলজি অনার্স CC-4 এর সাজেশন নিয়ে আজকে আলোচনা হবে। দেখো, সেকেন্ড সেমের তোমাদের দুটি পেপার আছে, CC-3, CC-4। CC-3 সাজেশন অলরেডি আমরা দিয়ে দিয়েছি। দেখো, তোমরা যারা দেখোনি তারা দেখে নাও। ঠিক, তোমরা প্লে লিস্টে গেলেই দেখতে পাবে, প্লে লিস্টে ক্যালকাটা ইউনিভার্সিটি প্লে লিস্টটা চেক করো, সেখানে তোমরা দেখতে পাবে যে লাস্ট ভিডিওটা CC-3। এছাড়াও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিলাম, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। চলো, আজকে আলোচনা করব যে CC-4 এবছরের জন্য তোমরা কোন কোন প্রশ্নের উপর ফোকাস করবে। দেখো, তোমাদের যে চ্যাপ্টারগুলো রয়েছে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই কিন্তু আমরা দেখছি বিগত বছরগুলোতে 15 মার্কের একটা করে কোশ্চেন এসেছে। তো তোমাদের অপশন থাকবে, 4টি প্রশ্ন থাকবে, 4টের মধ্যে তোমাদের 2টি লিখতে হবে। 2টি 15 মার্ক, মানে তোমাদের 30 নম্বর হচ্ছে ফার্স্ট পার্টে, যেমনটা তোমরা ফার্স্ট সেমিস্টারে দিয়েছো, ঠিক সেম প্যাটার্ন। তাহলে 15 মার্কের কি কি পড়বে? 15 মার্কের আমি আপাতত এখানে তোমাদের 6টা প্রশ্ন দিয়েছি। এই 6টার মধ্যে আমি 4টের উপর বেশি ফোকাস করতে বলবো, সেই 4টের উপর তোমরা বেশি ফোকাস করবে। দেখো, প্রথম হচ্ছে এথনোগ্রাফিক দৃষ্টিভঙ্গি কি বিষয়টির উপর একটি টিকা লেখো। মানে টোটাল এথনোগ্রাফিক দৃষ্টিভঙ্গিটা ইন ডিটেলস পড়তে হবে, যেটা 15 মার্কস, এবং একই সঙ্গে তোমাদের 5 মার্কসের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট। তারপর সে ইন্ডোলজিক্যাল দৃষ্টিভঙ্গি কি আলোচনা করো। তাহলে তোমাদের এথনোগ্রাফি আর ইন্ডোলজি দুটো দৃষ্টিভঙ্গি পড়তে হবে। এখানে দুটি দৃষ্টিভঙ্গি, এই দুটোকে বেশি ফোকাস করো। আমি স্টার দিয়ে রাখলাম, এই দুটোকে একটু বেশি ইম্পর্টেন্স দেবে। তারপর হচ্ছে অস্পৃশ্যতা প্রসঙ্গে গান্ধী ও আম্বেদকরের মধ্যে পার্থক্য। দেখো, এটা গতবারে এসেছিল, আমি তাও কোশ্চেনটা দিয়েছি, তার কারণ এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা রিপিট করলেও করতে পারে। তো এটা দেখে রাখবে, কারণ এটা যদি 15 নম্বরে না দেয়, দেখা গেল 5 নম্বরে দিয়ে দিল। তো সে কারণে আমি এটা একটা ব্যাকআপ হিসেবে রেখেছি, তোমরা তৈরি করে রাখতে পারো। ঠিক আছে, এটা লেস ইম্পর্টেন্ট, কিন্তু অবশ্যই একটু দেখে যাও, একেবারে না দেখে কিন্তু যাওয়া ঠিক হবে না। এরপর আসছি ভারতের সাম্প্রদায়িকতার সমস্যা। দেখো, সাম্প্রদায়িকতা আর ধর্মনিরপেক্ষতা, এই দুটোর মধ্যে এবছরের জন্য বেশি গুরুত্বপূর্ণ সাম্প্রদায়িকতার সমস্যা, আর ধর্মনিরপেক্ষতাটা তোমরা 5 নম্বরের জন্য দেখবে ছোট করে। ওকে, এরপর আসছি ভারতের নারী আন্দোলন। আন্দোলনের মধ্যে 2টি আন্দোলন আমি দিয়েছি, একটা হচ্ছে নারী আন্দোলন, 2 নম্বর হচ্ছে কৃষক আন্দোলন। এই দুটোই 15 মার্কের জন্য। তোমরা যদি এই 4টে তৈরি করো, এই 4টের মধ্যে কিন্তু 2টো কমন পেয়ে যাবে। আশা করছি এখান থেকে তোমরা 2টো কমন পেয়ে যাবে। তারপরে বাকি এই দুটো তো তোমরা তৈরি করছোই। তাহলে টোটাল 6টার মধ্যে যে 4টেকে ইম্পর্টেন্স দেবে আমি স্টার মার্ক দিয়ে দিয়েছি। এই 4টিকে বেশি ফোকাস করে নিয়ে তোমাদের প্রিপারেশনটাকে এগো। নেক্সট আসছি 5 নম্বর। এবার 5 নম্বরের জন্য দেখো, 5 নম্বরে প্রথমেই তোমরা দেখবে সোশ্যাল মোবিলিটি কি, সামাজিক সচলতা বলতে কি বোঝো। সামাজিক সচলতা বলতে কি বোঝো, এবং এর সঙ্গে সামাজিক পরিবর্তনটাকে অ্যাটাচ করবে। সামাজিক পরিবর্তন এর সঙ্গে অ্যাটাচ করবে, কারণ আমরা সামাজিক সচলতার মধ্যে দিয়ে আমরা পরিবর্তন দেখতে পেয়েছি। তারপর দলিত বলতে কাদের বোঝায়, দলিত দেখতে হবে। ওকে, দলিত বলতে কাদের বোঝায়। ভারতবর্ষে দলিত আন্দোলনের কয়েকটি দিক এবং দলিত মুভমেন্ট কয়েকটা দিক উল্লেখ করে। এটা 5 নম্বরের জন্য, তো বুঝতেই পারছো খুব শর্টে লিখতে হবে এটা। তারপর সাম্প্রদায়িকতা কি, আচ্ছা, এটা আলাদা একটা প্রশ্ন। জাতীয়তাবাদ বলতে কি বোঝো। সাম্প্রদায়িকতা কি, সাম্প্রদায়িকতা দেখো আমি তোমাদের 15 মার্কের জন্য তৈরি করতে বললাম, এটা কিন্তু 5 মার্কেও আসতে পারে। সাম্প্রদায়িকতা আর ধর্মনিরপেক্ষতা, এই দুটোর মধ্যে একটা কিন্তু তোমরা পাবে কমন। ওকে, তো দুটোই কিন্তু তৈরি করতে হবে। দুটো তৈরি করলে তোমরা 15 + 5 = 20 মার্কস এখান থেকেই কমন পাবে, এই দুটো পাঠ করলে। তারপর আছে জাতীয়তাবাদ বলতে কি বোঝো, মধ্যবিত্ত শ্রেণীর সংজ্ঞা দাও। এগুলো শর্টের জন্য তোমাদের বলতে হবে, মানে 5 নম্বরের জন্য। তারপর আসছে আমাদের ভারতের সাম্প্রদায়িকতার সমস্যার সমাধান কিভাবে সম্ভব। এই টাইপের প্রশ্ন কিন্তু আসতে পারে, যে তোমার মতে ভারতের সাম্প্রদায়িকতার সমস্যা কোন পথে সমাধান হওয়া সম্ভব। তো এই যে পার্টিকুলারলি একজন তোমাদের যে নিজস্ব মতামত, সেই মতামত কিন্তু এই সাম্প্রতিক, বিশেষ করে এই সমস্যাগুলোর ক্ষেত্রে কিন্তু আসতে পারে। সাম্প্রদায়িক সমস্যা, এই সাম্প্রদায়িক সমস্যার সমাধানটা কিভাবে সম্ভব, এটা কিন্তু আসতে পারে। তারপর হচ্ছে জাতিসত্তা। আচ্ছা, এটা হচ্ছে কমিউনালিজম। আমি শর্ট কোশ্চেনের জন্য যখন দিয়েছি, তখন এগুলোর ইংলিশ টার্মগুলো পাশাপাশি দিয়ে দিয়েছি। সাম্প্রদায়িকতা কমিউনালিজম, জাতীয়তাবাদ হচ্ছে ন্যাশনালিজম। ওকে,
চল এরপর আসছি তিনটে টিকা। তিনটি টিকা তোমরা দেখে যাবে। এই তিনটি টিকা তিনটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে নারী আন্দোলন, ভারতবর্ষের নারী আন্দোলন হতে পারে, ওকে, ভারতবর্ষের নারী আন্দোলন, স্বাধীন ভারতের দলিত রাজনীতি, দলিত পলিটিক্স আর উইমেন মুভমেন্ট। এরপর আসছে টিকা জাতীয়তাবাদ, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো এই কয়েকটি 5 নম্বরে যে কয়েকটি প্রশ্নের কথা বললাম, এখান থেকে কিন্তু তোমরা 5 নম্বর কমন পেয়ে যাবে, ওকে। এরপর আসছে আমাদের শর্ট কোশ্চেন। চলো দেখো, শর্ট কোশ্চেন আমি বেশ কয়েকটা শর্ট কোশ্চেন দিয়েছি, 20 থেকে 25টা মতো শর্ট কোশ্চেন আছে। তোমরা এর মধ্যে কিছু প্রিভিয়াস ইয়ার্স পাবে, প্রিভিয়াস ইয়ার্স এর কিছু প্রশ্ন যেগুলো রিপিট হতে পারে বা 2021-এ দিয়েছে এমন কিছু প্রশ্ন আমি এখানে রেখেছি যেগুলো কিন্তু তৈরি করে রাখা দরকার। দেখো, ইন্ডোলজিক্যাল বা ভারততাত্ত্বিক দৃষ্টিভঙ্গির যে কোনো দুজন প্রধান প্রবক্তা। দেখো, ইন্ডোলজিক্যাল দৃষ্টিভঙ্গি কি এবং প্রবক্তা ক্লিয়ার রাখতে হবে। এথনোগ্রাফিক দৃষ্টিভঙ্গি কি, এথনোগ্রাফি দৃষ্টিভঙ্গিতে কোন তাত্ত্বিকরা কাজ করেছেন, এগুলোর নাম কিন্তু মনে রাখতে হবে, ওকে। আম্বেদকরের অস্পৃশ্যদের বর্ণনা করতে কোন শব্দটি চয়ন করেছেন, ব্যবহার করেছেন। অ্যানিহিলেশন অফ কাস্ট গ্রন্থটি রচয়িতাকে। আচ্ছা, গ্রন্থগুলির রচয়িতা আমি বলে দিচ্ছি, কোন গ্রন্থের রচয়িতা কোন তাত্ত্বিক আমি সেটা বলে দেবো। অস্পৃশ্যদের ব্যাখ্যা করতে গান্ধীজি কোন শব্দটি ব্যবহার করেছেন। কোন বছরে দলিত প্যান্থার আন্দোলন শুরু হয়েছিল। কাস্ট ইন মডার্ন ইন্ডিয়া গ্রন্থটির লেখককে। নেশনস অ্যান্ড ইন ফ্র্যাগমেন্টস, এটা প্রিভিয়াস ইয়ার্স, খুব ইম্পর্টেন্ট একটা বই, বইটির রচয়িতাকে। দি রিমেম্বার ভিলেজ গ্রন্থটির রচয়িতাকে। দেখো, আমরা 4টি বই পেলাম। প্রথম যে বইটি, এই বইটির বি.আর. আম্বেদকর, ওকে। তারপর হচ্ছে কাস্ট ইন মডার্ন ইন্ডিয়া, এম.এন. শ্রীনিবাস, ভারতীয় সমাজতাত্ত্বিক, এম.এন. শ্রীনিবাস, ওকে। তারপর আসছি দি নেশন অ্যান্ড ইটস ফ্র্যাগমেন্টস, পার্থ চ্যাটার্জি, পার্থ চ্যাটার্জি। বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ আছে না। দি রিমেম্বার ভিলেজ, রিমেম্বার ভিলেজ গ্রন্থটি রচয়িতাকে, রিমেম্বার ভিলেজ গ্রন্থটি রচয়িতা কিন্তু এম.এন. শ্রীনিবাস। মূলত রিমেম্বার ভিলেজ অ্যাকচুয়ালি কি হয়েছিল, গ্রন্থটি যখন পাবলিশড হয়েছিল অ্যাকচুয়ালি আমাদের এম.এন. শ্রীনিবাসের মনে রাখার উপর ভিত্তি করে, যে কারণে রিমেম্বার নাম। কারণ তার গুরুত্বপূর্ণ নথি আগুন ধরে গেছিল, আগুনে সব পুড়ে যাওয়ার ফলে গুরুত্বপূর্ণ নথি, তার এতদিনের রিসার্চের যে কপি ছিল সে কপি সব আগুনে পুড়ে যায়। তার ফলে কি তিনি তার মনে রাখার উপর ভিত্তি করে বইটি আবার তার সেই রিসার্চের কিছু অংশ নিয়ে রিমেম্বার ভিলেজ বই গ্রন্থটি রচনা করেন। তো পার্টিকুলারলি এটা ছিল কিন্তু এথনোগ্রাফিক একটা অ্যাপ্রোচের স্টাডি করা, ঠিক আছে। তো আমরা বলতে পারি এটা এথনোগ্রাফিক অ্যাপ্রোচ থেকে নেওয়া। এথনোগ্রাফিক অ্যাপ্রোচে অ্যাকচুয়ালি রিমেম্বার ভিলেজ বা এই গ্রন্থটি তিনি রচনা করেছিলেন। তারপর ডোমিনেন্ট কাস্ট, এম.এন. শ্রীনিবাসের আরো একটা গুরুত্বপূর্ণ, এম.এন. শ্রীনিবাসের আরো একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট ডোমিনেন্ট কাস্ট ধারণাটির জন্য কে বিখ্যাত, এম.এন. শ্রীনিবাস। সংস্কৃতায়ন ধারণাটি কে দেন, এম.এন. শ্রীনিবাস। ভারতে এথনিক জাতিসত্তা আন্দোলনের একটা উদাহরণ দাও। ভারতের জাতীয়তাবাদের যে কোনো দুটি ভিত্তি, এগুলো জাতীয়তাবাদ যখন পড়বে তখন কিন্তু অবশ্যই তৈরি করে রাখতে হবে। ভারতের প্রতিটি ধর্মের প্রতি রাষ্ট্রের সমান গুরুত্ব বর্ণনা করতে কোন শব্দটি ব্যবহার করা যেতে পারে। ভারতীয় ধর্মনিরপেক্ষতার মুখ্য নীতি কি, ধর্মনিরপেক্ষতা কি অবশ্যই জেনে রাখা দরকার। কোন শতাব্দীতে ভারতের মধ্যবিত্ত শ্রেণীর উত্থান হয়েছিল, মধ্যবিত্ত শ্রেণীর উত্থান কোন টাইম পিরিয়ডে হয়েছিল। অস্পৃশ্যতা কি, আনটাচেবিলিটি কি। আচ্ছা, এটার ইংলিশ নামটা বলে দিই, মিডল ক্লাস, ওকে। ইংলিশ মিডিয়ামে আছো, মিডল ক্লাস ফেনোমেনা, ওকে। অস্পৃশ্য, আনটাচেবিলিটি সংজ্ঞা দেখে যাবে, সংজ্ঞা কিন্তু আসতে পারে 2 নম্বরে, ওকে। নেক্সট, ক্লাস, শ্রেণী বলতে কি বোঝায়। দেখো, শ্রেণী আর বর্ণ এই দুটির সংজ্ঞা এবং এই দুটির পার্থক্যটা একবার দেখে রাখো। তারপর আসছি কমিউনালিজম, সাম্প্রদায়িকতার সংজ্ঞা দাও।
দেখো, সাম্প্রদায়িকতা, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, এগুলোর বেসিক পার্ট, বেসিক মানে জাস্ট সংজ্ঞা এবং মূল ভিত্তি, মূল ভিত্তিটা জেনে রাখবে যাতে কনসেপচুয়াল কোনো প্রশ্ন আসলে তোমরা অ্যাটেন্ড করতে পারো। তারপরে উলম্বী সচলতা। দেখো, যখন সচলতা পড়বো, সচলতার মধ্যে ভাগগুলো তোমরা একটু দেখে রেখো। সচলতা, মোবিলিটি, মোবিলিটি কি, মোবিলিটির টাইপস, তার মধ্যে উলম্বী সচলতা আছে, অধোলম্বী সচলতা আছে, ওকে, আপওয়ার্ড, ভার্টিক্যাল, তো এই কয়েকটা ভাগ আছে, তোমরা দেখে রাখবে। এবং লাস্ট কোশ্চেন আমাদের শর্ট কোশ্চেনের মধ্যে দেখো, কোন দৃষ্টিভঙ্গি অর্থগত দিক থেকে প্রাচ্য তত্ত্ব বিষয়টির বেশি কাছাকাছি, ইন্ডোলজিক্যাল না এথনোগ্রাফি? বুঝছো, কোন দৃষ্টিভঙ্গি অর্থগত দিক থেকে প্রাচ্য তত্ত্ব বিষয়টির বেশি কাছাকাছি, এই দুটো জায়গা থেকে আমাকে বিচার করতে হবে, যেটা ইন্ডোলজিক্যাল না এথনোগ্রাফি। ওকে, তো এই হচ্ছে তোমাদের 2 নম্বরের প্রশ্ন। এই কয়েকটা দেখলে আশা করছি এর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে। এবার এই প্রশ্নগুলোর উপর বেস করে তোমরা প্রিপারেশন নিতে পারো। আচ্ছা, তোমরা যারা এখনো অনলি সোশিওলজি তোমরা অ্যাপ ডাউনলোড করোনি, তারা অবশ্যই অনলি সোশিওলজি অ্যাপটা ডাউনলোড করে নিও প্লে স্টোরে। এছাড়াও তোমরা ডিসক্রিপশন বক্সের মধ্যে তোমরা লিঙ্কও পেয়ে যাবে, সেখান থেকেও তোমরা ডাউনলোড করতে পারো। এই অ্যাপটা ডাউনলোড করার মধ্যে দিয়ে তোমরা শর্ট কোশ্চেনের পিডিএফ পাবে, সেখানে বেশ কিছু ফ্রি স্টাডিমেট আছে, ফ্রি স্টাডিমেট সেকশন থেকে শর্ট কোশ্চেনের পিডিএফ পাবে, বিভিন্ন টপিকের ওপর বেশ কিছু ফ্রি স্টাডি বা বড় কোশ্চেনও দেওয়া হয়, সেগুলোও তোমরা পাবে। এবং একই সঙ্গে বেশ কিছু স্টাডি মেটেরিয়াল এবং একই সঙ্গে সাজেশনের যে কপি, এখন যে সাজেশনটা তোমরা দেখছো, সেই সাজেশনের পিডিএফ কপিটা তোমরা পেয়ে যাবে তোমাদের স্টাডি মেটেরিয়ালস সেকশন থেকে। স্টাডি মেটেরিয়াল সেকশনে গিয়ে তোমরা সোশিওলজি অনার্স সেকশনে যাবে, অনার্স সেকশনে গিয়ে সেখানে সেই অনার্স সেকশনের মধ্যে তোমরা এটা খুঁজে পাবে। ওকে, তো এর মধ্যে তোমরা সমস্ত পিডিএফ, এছাড়াও আমাদের ইউটিউবে অন্যান্য যে ক্লাস রয়েছে সেই ক্লাসের পিডিএফ গুলো এবং বাংলা স্টাডিমেট কিন্তু তোমরা অনলি সোশিওলজি অ্যাপে পাবে। এছাড়াও যারা পেইড স্টাডিমেট নিতে চাও, তারাও কিন্তু এখান থেকে বিভিন্ন কোর্স এখনো পর্যন্ত ক্রিয়েট করা হয়েছে, প্রায় 16টা কোর্স। তোমরা সেই 16টা কোর্সের মধ্যে তোমাদের প্রয়োজনীয় কিছু কোর্স আছে, সেটাও কিন্তু তোমরা দেখে নিতে পারো। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা এগুলোর উপর বেস করে প্রিপারেশন নিতে থাকো। নেক্সট ভিডিও অবশ্যই শর্ট কোশ্চেনের উপর করবো।